প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। কেমন হচ্ছে ভোট, কি হলো, কি হচ্ছে আর কি হতে চলেছে ভোটকে ঘিরে? বিএনপি নাকি জামাত? কে যাচ্ছে ক্ষমতায়, তারেক রহমান নাকি শফিকুর রহমান? কে হচ্ছেন প্রধানমন্ত্রী? কে ক্ষমতায় গেলে কি হবে, কেমন হবে দেশের পরিস্থিতি বা পরিণতি? এসব নিয়ে কথা বলতে সপ্রধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জয় মামুন। জনাব জয় মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। থ্যাংক ইউ। আপনাকে শুরুতেই যেটি খুব স্বাভাবিকভাবে প্রশ্ন, আমরা আমরা যখন কথা বলছি তখন ভোটের শেষ অর্ধে প্রবেশ করেছে এবং আপনার কাছে তো জানতেই চাইবো যে ভোট কেমন দেখছেন। আমি দেখলাম আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘুরে দেখলাম আপনি খুবই খোঁজ খবর রাখছেন, নানা খবর দিচ্ছেনও, পেছনে টিভি চলছে, আপনি লাইভেও নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন এবং ফোনেও খোঁজ খবর রাখছেন। সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কেমন দেখছেন, কেমন হচ্ছে ভোট? আহ, সত্যি কথা বলতে গেলে দুই ভাগে বলতে চাই কথাটা। হুম। প্রথম কথা হচ্ছে যে আমি তো আসলে আমি মোটামুটি বলতে চাই যে জন্মগতভাবেই সাংবাদিক, এবং আমার সাংবাদিকতা জীবন শুরুর পর থেকে যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে, আমার প্রথম জাতীয় নির্বাচন 1996 সালের 15ই ফেব্রুয়ারি, হুম। যেবার বিএনপি একা ভোট করেছিল। আহ, তারপরে আমি 91 সালের শেষে সাংবাদিকতা শুরু করি, তার আগে প্রথম নির্বাচন হয়ে গিয়েছিল, তখন আমি সাংবাদিক ছিলাম না। তো 96 সালের ওই ভোট থেকে শুরু করে পরবর্তীকালে 96 সালের যে সম্ভবত 12ই জুনের একটা ভোট হয়েছিল, যেবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো প্রথম, তারপরে 2001, 2008, এবং তারপরে যতগুলো নির্বাচন এখন পর্যন্ত হয়েছে, একপাক্ষিক, দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক, বিতর্কিত, অবিতর্কিত সকল ধরনের নির্বাচনে আমি মাঠে থেকে নির্বাচন কভার করেছি। তো এই প্রথম একটি জাতীয় নির্বাচনে আমি মাঠে থেকে নির্বাচন কভার করছি না, কিন্তু একজন সাংবাদিক হিসেবে যতটুকু নির্বাচন পর্যবেক্ষণ করার, দেখার, যোগাযোগ রাখার, নির্বাচনী কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ ভোটার, প্রার্থী, হুম। পোলিং এজেন্ট এবং সাংবাদিক, সাধারণ মানুষ, নানা জনের সঙ্গে আহ, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে, এটা একটা সহজাত, কি বলা যায়, যে প্রবৃত্তিগত কারণেই আমি আসলে যোগাযোগটা রাখছি, কারণ ভালো লাগছে না হুম। নির্বাচনের খোঁজ খবর না পেলে। তো সেই জায়গা থেকে আমি একটু অন্য পয়েন্ট অফ ভিউ থেকে এবার নির্বাচনটা দেখছি, যে মাঠের সাংবাদিক হিসেবে নয়, কিন্তু সাংবাদিক একটা ভিন্ন পার্সপেক্টিভ থেকে আমি এবারের নির্বাচনটি দেখছি। এটি হচ্ছে প্রথম বক্তব্য। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি বললেন যে ভোট শুরু হয়েছে, প্রথমার্ধ পার হয়ে গিয়েছে, সকাল 7:30 থেকে যদি আমরা হিসাব করি এখন দুপুর হয়েছে। তো আমি আসলে বলতে চাই যে ভোট আসলে এখন শুরু হয়নি, ভোট শুরু হয়েছে কালকে সন্ধ্যা থেকে। হুম। কারণ এবার আমরা দেখলাম, এর আগে একটা অভিযোগ বাংলাদেশের নির্বাচন সম্পর্কে ছিল, 2018-র যে ভোটটি হয়েছিল সেখানে রাতের ভোট বলে একটা কথা ছিল, এবং সেই অভিযোগের সত্যতাও আমরা জানি কম বেশি। কিন্তু এখনকার মতো, এখন যেমন আমরা দেখতে পাচ্ছি যে সিল মারা, ব্যালট বা ইত্যাদি ভোট কেন্দ্রের ভিতরে লোক হুম। ঢুকে নানা রকম কারসাজি করছে, এগুলি ভিডিওতে ধরা পড়ছে, এবং সেগুলি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম, যেগুলি পত্রিকা এবং টেলিভিশনে প্রচারিত হচ্ছে, 2018 সালে সেটি হয়নি। সেটি আমাদের জানতে সময় লেগেছে। মূলধারার গণমাধ্যম তো দূরের কথা, কোন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমেও 18-র নির্বাচনের সময় ওই রাতে বা তার পরের দিন সকালে, দুপুরে হুম। আমরা কিন্তু জনাব এরকম জয় কোনো মামুন, অভিযোগ 18 পাইনি। সালের বিষয়ে বিশেষ করে আপনার কাছে জানতে চাইবো, কিন্তু একটু পরে। আপনি বলছিলেন যে হ্যাঁ, গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয়েছে। এটি কেন হ্যাঁ, বললেন? হ্যাঁ। তো এটি বলছি এই কারণে যে গতকাল সন্ধ্যার থেকে যখন বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছিলাম, আমরা বলতে দেশের মানুষ খবর পাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, মূলধারার পত্রিকায়, দেখছিলাম যে ভোট কেন্দ্রে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন প্রান্তে ভোট কেন্দ্রে আহ কিছু লোক ঢুকে পড়ছে, কিছু প্রিজাইডিং কর্মকর্তা বা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বা পোলিং কর্মকর্তা, তারা একটি দলের পক্ষে বা একটি গোষ্ঠীর পক্ষে সিল মারার চেষ্টা করছেন, সেখানে আবার অন্য তাদের প্রতিপক্ষরা গিয়ে হাজির হচ্ছেন, তাদেরকে হাতে নাতে ধরে ফেলছেন। এবং প্রতিটি ক্ষেত্রে যেই জিনিসটা এবার ভালো লেগেছে আমার, সেটি হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি, তারা কোনো নীরব দর্শকের ভূমিকা পালন করেনি। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে, বিশেষ করে গত 1.5 বছরে, অনেক সামাজিক অন্যায়, অনাচার, অবিচার আমরা দেখেছি, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নীরব ভূমিকা পালন করতে দেখেছি, দর্শকের অথবা তার ধারে কাছেও যেতে দেখিনি। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যেসব অনিয়মের অভিযোগ কালকে সন্ধ্যা থেকে উঠছিল, কালকে সন্ধ্যা থেকে না, তার আগে থেকে আপনি জানেন যে সৈয়দপুর বিমানবন্দরে জামাতের একজন নেতা ধরা পড়লেন টাকার বস্তা নিয়ে, এবং এর বাইরেও পটুয়াখালীর কলাপাড়ায় আরেকজন বিএনপির নেতা বা সমর্থক টাকার বস্তা নিয়ে ধরা পড়লেন। এরকম অনেক জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সক্রিয় দেখেছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটি এই নির্বাচনকে কেন্দ্র করে খুবই ইতিবাচক, সেটি একটি ভালো দিক। আর
এই কথাটি কেন বললাম আমি, কারণ কালকে রাত থেকে বহু জায়গায়, একটা দুটো পাঁচটা জায়গায় না, অন্তত 10টা 20টা জায়গায় এরকম ঘটনা ঘটেছে যে নির্বাচনকে প্রভাবিত করার জন্য টাকা বিতরণ করা হচ্ছে, সেই টাকা নিয়ে ধরা পড়ছে, ব্যালটকে পেপারের মধ্যে সিল মারা হচ্ছে, ফলাফল রেডি করে সেখানে পোলিং কর্মকর্তা কি বলে এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়েছে। এরকম অনেক কিছু, অনেক ধরনের অনিয়মের খবর আমরা পেয়েছি এবং নানা জায়গায় সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, আহত হয়েছে। হাতিয়ায় একজনের প্রাণহানির খবর পর্যন্ত আমরা পেয়েছি, নোয়াখালীর যে হাতিয়া সেখানে। তো ফলে সব মিলিয়ে আমার কাছে যেটি মনে হয়েছে যে ভোটের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে অনানুষ্ঠানিক ভাবে কালকে রাত থেকে শুরু হয়েছে, আনুষ্ঠানিক ভোট শুরু কিন্তু হয়েছে আজকে এটা কি সকাল জয় মামুন, আপনি 7:30 থেকে। বলছিলেন যে আপনার মানে একটা বেশ দীর্ঘ অভিজ্ঞতা ভোট কাভার করার, এটা কি একটা খুব এক্সেপশনাল বা ব্যতিক্রমী একটা ঘটনা যে এরকম, নাকি আসলে আমাদের ভোটকে ঘিরে এটা একটা স্বাভাবিক রকমেরই চিত্র? ভোটকে ঘিরে স্বাভাবিক রকমের চিত্র, হ্যাঁ, এক ধরনের স্বাভাবিক রকমের চিত্র। কারণ আমরা যদি আহ নিকট অতীতের দিকে তাকাই, বিশেষ করে যেই নির্বাচনগুলি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সবচেয়ে আমরা যদি ধরি যে 2014 সালের নির্বাচন, অর্থাৎ 2008-এ তো 111 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, তারপরে যখন আওয়ামী লীগ সরকারের অধীনে প্রথম নির্বাচন হলো 2014 সালে, যেই নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করলো এবং আওয়ামী লীগ 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো, সেই নির্বাচনের আগের রাতে জাস্ট নির্বাচন হয়েছিল বোধহয় 30শে জানুয়ারি বা এরকম, আমার মনে নেই, 29শে জানুয়ারি বা ডিসেম্বর এরকম সময়। তার আগের রাতে কিন্তু এরকম ঘটনা ঘটেছিল, ভোট কেন্দ্রে গন্ডগোল, একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে পিটিয়ে বা পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল এবং বহু জায়গায় এরকম গন্ডগোলের খবর আমরা পেয়েছিলাম। তো এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে এইবারই প্রথম ঘটছে তা না, কিন্তু আমি যে কথাটি বলতে চাই যে প্রতিবার যে ঘটনা ঘটে এবার সেরকম ঘটবে না বলেই তো হুম। আমরা আশা মানে করেছিলাম। ইতিহাসের কারণ সেরা বা শতাব্দীর সেরা হ্যাঁ, নির্বাচনটা হচ্ছে না। আমাদের আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে বিশ্ব জুড়ে পরিচিত, তিনি জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন এবং বাংলাদেশ একটা নতুন জন্ম লাভ করবে এই নির্বাচনের ভিতর দিয়ে। তো সেক্ষেত্রে আমরা তো আশা করতেই পারি যে অতীতে যেসব ভুল ভ্রান্তি হয়েছে বা অন্যায় হয়েছে, অনাচার হয়েছে, দোষ ত্রুটি হয়েছে, সেগুলো এবার হবে না। তাহলে আপনার কিন্তু কাছে আমরা যদি দেখলাম জানতে যে চাই, আপনি যখন থেকে কাভার করছেন বা তার আগের খবরও যতটুকু জানেন, এখন পর্যন্ত ইতিহাস সেরা নির্বাচন আপনার কাছে কোনটা? আচ্ছা, এখানে একটা, এই কথা তো আসলে এক কথায় উত্তর দেওয়া একটু কঠিন। আমি নির্বাচন কভার করা শুরু করেছি 96 সাল থেকে, আমি বললাম। তার আগের নির্বাচন, আহ, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন তো 1973 সালে, স্বাধীনতা পরবর্তী। সেই নির্বাচন নিয়েও কিন্তু নানা রকম অভিযোগ আছে। আওয়ামী লীগের তখন কোনো বিরোধী দল ছিল না, সেখানেও এই খন্দকার মোশতাককে জেতানোর জন্য হেলিকপ্টার পাঠিয়ে সেখান থেকে ব্যালট বাক্স নিয়ে এসে তাকে জেতানো হয়েছে, এরকম অভিযোগ কিন্তু আছে কুমিল্লার থেকে হুম। খন্দকার মোশতাককে জেতানোর। তো 73-এর নির্বাচন নিয়ে সেরকম অভিযোগ আছে। 79 নির্বাচন, মানে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন যেটি, সেখানে আমরা দেখেছি যে আমি তখন শিশু, আপনার হয়তো জন্মই হয়নি, কিন্তু তারপরেও সেই নির্বাচন নিয়ে প্রচুর অভিযোগ আছে। জিয়াউর রহমানের হ্যাঁ না ভোট নিয়ে নানা রকম অভিযোগ আছে। এবং তারপরের দুটি নির্বাচন, এরশাদ সাহেবের নির্বাচন 1986 এবং 1988, সেখানেও কিন্তু ওই যে একবার আওয়ামী লীগ অংশ নেয় না, একবার আওয়ামী লীগ বিএনপি কেউ অংশ নেয়নি, সেই জায়গা থেকে সেটিও বিতর্কের ঊর্ধ্বে নয়। বাংলাদেশের ইতিহাসে প্রথম বিতর্কের বিতর্কের ঊর্ধ্বের নির্বাচন হচ্ছে 1991 সালের নির্বাচন, বিচারপতি শাহাবুদ্দিনের অস্থায়ী সরকারের যে নির্বাচন, সেটি একটি খুবই সুন্দর নির্বাচন। আমি তখন সাংবাদিক না হলেও, আমি তখন সাংবাদিকতা শুরু না করলেও, আমি তখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক, আমি ভোট দেওয়ার সক্ষমতা অর্জন করেছি এবং আমি দেখেছি যে সেটি সত্যিকার অর্থে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন ছিল, শান্তিপূর্ণ নির্বাচন ছিল। এবং নির্বাচন পরবর্তী সরকারও কিন্তু খুব সুন্দর, অনেক এখনকার গত অনেক বছরের তুলনায় আমরা যদি বলি যে সুন্দর ভাবে নির্বাচিত সরকার এবং তারা তার সুন্দরভাবে মানে রাষ্ট্র উনিশশো পরিচালনার একানব্বই দায়িত্ব এখন পালন পর্যন্ত করেছেন। আমাদের দেশে ইতিহাস না, সেরা নির্বাচন। শুধু একটি না, শুধু একটি না, আমি বলবো যে 1991 থেকে শুরু করে 1996-এর যে 12 জুনের নির্বাচন, বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন, সেটিও অত্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন। 1991 এবং 1996, তারপরে 2001 এবং 2008, এই দুটো নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক আছে। 2001 নিয়ে আওয়ামী লীগ অভিযোগ করে, 2008 নিয়ে বিএনপি অভিযোগ করে, কিন্তু আমি মনে করি এই দুটো নির্বাচনও তুলনামূলকভাবে অনেক ভালো নির্বাচন। হুম। কিন্তু এর বাইরে যতগুলো নির্বাচন হয়েছে কোনোটি ভালো নির্বাচন নয়, জি। একদম সোজা বাংলায় বলতে গেলে। জি। আমার কাছে তত্ত্বাবধায়ক সরকার বা অস্থায়ী সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচন, 1991, 1996, 2001 এবং 2008, হুম। সেই বিচারে যদি আপনি তুলনা করেন যে 1991, 96, 2001, 2008-এর তুলনায় এবারের নির্বাচন মোটেও ভালো নির্বাচন নয়।
কারণ এখন আপনি যে বললেন দুপুর গড়িয়ে গেছে, আমি সকাল থেকে খোঁজ নিচ্ছিলাম। সকাল এই প্রথম আলোয় রিপোর্ট করেছে সকাল 10টা পর্যন্ত যে 2.5 ঘন্টা ভোট, 1.5 ঘন্টা ভোট হয়েছে, এখন পর্যন্ত 5% ভোট কাস্ট হয়েছে। তারপরে আমি একটু আগেও খোঁজ নিচ্ছিলাম, বরিশাল, ঢাকা, সিলেট, রাজশাহী, অনেক জায়গায় কথা বলেছি, চট্টগ্রাম, কোনো জায়গায় কিন্তু এখন পর্যন্ত 30%-এর বেশি ভোট, 30% ভোটই কাস্ট হয়নি, আবার কোনো কোনো জায়গায় 10% হয়নি। তো সেই বিবেচনায় আমি মনে করি যে ভোটারের উপস্থিতিও যদি বিচার করেন আপনি, দিন শেষে 4টা পর্যন্ত ভোট, তাতে হয়তো আমার ধারণা 40-45%, মানে 50%-এর নিচে ভোট কাস্ট হবে, এটি আমার ধারণা। আর শ্রেষ্ঠ নির্বাচন যদি আপনি বলেন যে আহ আওয়ামী লীগ সরকার যে নির্বাচনগুলি করেছে 2014, 2018 বা 2024, যেখানে একা নির্বাচন করেছে, বা 2018-তে বিএনপি ছিল বটে, কিন্তু সেটি ওই যে রাতের ভোটের কারণে কলঙ্কিত নির্বাচন, সেই নির্বাচন কোনো সুন্দর নির্বাচন নয়। সেই সব বিবেচনা, সেই সব নির্বাচনের চেয়ে আজকের নির্বাচন ভালো হচ্ছে। ভালো হচ্ছে, জি। জয় কিন্তু মামুন, আপনার কাছে হচ্ছে কিন্তু মানে, না, কিন্তু আমি শেষ করতে চাই আচ্ছা এখানে এই শেষ বাক্যটা। করেন। আওয়ামী লীগ সরকারের নির্বাচনের তুলনায় আজকের নির্বাচন ভালো, কিন্তু হুম, বিগত যে 4টি নির্বাচনের কথা বললাম, 91, 96, 2001, 2008, সেই নির্বাচনের তুলনায় এটি কোনো ক্রমেই ভালো নির্বাচন নয়, বরং অনেক কম মানের। ওইগুলিতে যদি আপনি 100-তে 90 দেন, এখানে আপনি 100-তে 50-60-এর বেশি আমি দিব না। অনেক স্পষ্ট একটা পর্যালোচনা জানলাম আপনার কাছ থেকে, তুলনামূলক পর্যালোচনা। 18 নির্বাচন নিয়ে বলছিলাম, আর ওটাও একটু পরেই আসি তাহলে। আপনি প্রশাসনের ভূমিকা বলছিলেন, এবার ভালোই দেখছেন আপনি। আপনি সেনাবাহিনীর ভূমিকা কেমন মনে হচ্ছে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী আছে এবার। আহ আসলে আমি আমি মনে করি যে নির্বাচনে সেনাবাহিনী বা পুলিশ, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার মধ্যেই সীমিত। ভোট কেন্দ্রের ভিতরে ভোট জালিয়াতি হচ্ছে বা ফলাফল পরিবর্তন করা হচ্ছে, এটি প্রশাসনের প্রশাসনের বলতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব না। এটি রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা বা অন্য যারা আছেন সহকারী, তাদের দায়িত্ব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল দায়িত্বটা হচ্ছে যে যখন কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়, কোনো প্রার্থী বা কোনো ভোটার বা কোনো সমর্থক যদি অভিযোগ করেন যে ওখানে গন্ডগোল হচ্ছে, ওখানে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, তখন তারা একটা কার্যকর ভূমিকা নেয়। সেখানে তারা আহ মানুষ যাতে ভোট দিতে পারে সেই পরিস্থিতি তৈরি করার দায়িত্ব তাদের। সেই জায়গা থেকে তাদের মূল কাজটাই হচ্ছে আসলে মানুষকে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া, বা যদি কেউ ভোট দিতে বাধা দেয় সেই বাধাটাকে দূর করে দেওয়া। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে গতকাল বা তার আগের দিন বিভিন্ন জায়গায় নির্বাচনী সরঞ্জামাদি যাওয়া শুরু করেছে, ব্যালট পেপার, ব্যালট বাক্স বা আরো যেসব জিনিস, সিল, কালি ইত্যাদি নির্বাচনের যেসব সরঞ্জাম, সেগুলি যাওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইনক্লুডিং সেনাবাহিনীর ভূমিকা খুবই ইতিবাচক। আমি মানে যেটাকে সোজা বাংলায় বলে পজিটিভ। হুম, হুম, হুম। তো তো ইতিবাচক এই কারণে যে গতকালকে রাতের কথা বলছিলাম যে অনেক জায়গায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই অমুক জায়গায় জামাতের প্রার্থী টাকা নিয়ে যাচ্ছে, অমুক জায়গায় বিএনপির লোক কেন্দ্র দখলের চেষ্টা করছে, অমুক জায়গায় মারামারি হচ্ছে এনসিপির সঙ্গে অমুকের। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যকর হস্তক্ষেপ বা পদক্ষেপ নিয়েছে, যে কারণে কোনো এই পক্ষপাতিত্ব দেখেছেন অনাচার আইন শৃঙ্খলা বাহিনীর বা আহ, সেনাবাহিনী সহ? পক্ষপাতিত্ব আছে এবারে? এখন পর্যন্ত ওইরকম অ্যাপারেন্টলি না, পক্ষপাতিত্ব নেই। কিন্তু একটা জিনিস মনে হয় কি, যে আমি মনে করি যে নির্বাচনকালীন কার্যকলাপ, নির্বাচনের কর্মকাণ্ড চলার সময় প্রশাসন যদি অন্যায়ের বিপক্ষে থাকে বা কোনো একজন নির্যাতিত মানুষের পক্ষে থাকে, সেই নির্যাতিত দল হতে পারে, প্রার্থী হতে পারে, ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, তার পক্ষে দাঁড়ানোটাই আসলে নিরপেক্ষতা। হুম। তিনি যদি বলেন যে না, নিরপেক্ষ মানে আমি কারো পক্ষেই যাব না, তাহলে না। সেই জায়গা থেকে আমি মনে করি যে এবার প্রশাসন এবং পুলিশের ভূমিকা হচ্ছে তারা নির্যাতন এবং অন্যায়ের বিপক্ষে একটা অবস্থান অ্যাপারেন্টলি নিয়েছে। কালকে রাত থেকেই সেই ঘটনাটি আমার কাছে মনে হয়েছে। মানে তাদের আরো যেই যদি পরিষ্কার ভূমিকায় করে থাকবার বলি, কথা সেই ভূমিকায় তারা আছে। হ্যাঁ, না জি। আরো যদি পরিষ্কার করে বলি, যেমন ধরেন আহ আমি একটু পুরনো পিছন দিকে তাকাতে চাই, যে 2008-এর নির্বাচনের কথা আমরা বলছিলাম একটু আগে, যে সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনে আমি তখন একটা টেলিভিশন স্টেশনে এরকম আপনার মতো একটা লাইভ অনুষ্ঠান কভার করছিলাম। তখন আমার সঙ্গে আমার অতিথি ছিলেন নূর মোহাম্মদ সাহেব, তখনকার আইজিপি। তো আমরা লাইভ টক শো চলছিল, তখন ওনার কাছে ওয়াকি টকিতে খবর আসলো যে অমুক চট্টগ্রামের কোনো একটা জায়গায় একটি দলের একজন প্রার্থী বা তার সমর্থক টাকা নিয়ে ধরা পড়েছে। এবং উনি লাইভেই ওয়াকি টকিতে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন পুলিশের কর্মকর্তাদেরকে কি করতে হবে না করতে হবে, এবং সেটি টেলিভিশনেও সঙ্গত কারণেই প্রচারিত হচ্ছিল। এবং এরকম আরো কয়েকটা জায়গায় টাকা নিয়ে ধরা পড়লো, এবং তখনই আমরা একটা বুঝতে পেরেছি যে পুলিশ প্রশাসনের অবস্থান হচ্ছে পরিষ্কার, যে তারা কোনো রকম অন্যায় হতে দেবে না। হুম।
আমার ঠিক এই কিন্তু তখন ঘটনাটাই আপনার এই গতকালকে মনে প্রশ্নটা পড়লো। জাগলো না যে মানে টাকা নিয়ে ধরা পড়ছেন, তখন আইজিপিকে কেন ফোন করতে হচ্ছে? তাদের কাছে তো ইনস্ট্রাকশন আগেই থাকে যে টাকা নিয়ে ধরা পড়লে কি করতে হবে। মানে না উপর কিন্তু মহল থেকে কি কোনো ইনস্ট্রাকশন আসার প্রয়োজনের জন্য বসে থাকেন? কিন্তু তারপরে হয় কি, বাংলাদেশে আসলে ওই যে শেখ হাসিনাকে একবার এক প্রশ্ন করে আমি একটু বকা খেয়েছিলাম, সেটি হচ্ছে যে কেন সব কাজ আপনাকেই হুম, করতে হুম। হয়, আপনার এই সভাসদ দল কি করে? বাংলাদেশের নিয়ম হচ্ছে পুলিশের যে কোনো একটা সাধারণ চোর আসামি ধরতে গেলেও ওই ওসি জিজ্ঞেস করবে এসপি কে, এসপি জিজ্ঞেস করবে ডিআইজি কে, কমিশনারকে, কমিশনার জিজ্ঞেস করবে আইজি কে, এরকম একটা ঘটনা ঘটে। সেই কারণে বাংলাদেশে আসলে টপ মোস্ট ব্যক্তিকেই বেশিরভাগ ক্ষেত্রে নির্দেশনা দিতে হয়। তো আমি আইজির কথাটা বললাম সেই কারণে, মানে যে তিনি নির্দেশনা দিচ্ছিলেন কি কি করতে হবে। গতকালকেও আমরা দেখলাম যে পুলিশ প্রশাসনের তরফ থেকে বা সেনাবাহিনীর তরফ থেকে অথবা সরকারের শীর্ষ মহল থেকে এরকম নির্দেশনা পরিষ্কার ছিল যে যেখানেই যারা অন্যায় করতে যাবে, সে বিএনপি না, জামাত হুম, না, এনসিপি না, আওয়ামী লীগ না, কোন দল, সেটা তোমার দেখার দরকার নাই। তোমরা নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয়, মানুষ যাতে ভোট দিতে পারে এবং কেউ যেন অন্যায় করতে না পারে। এবং সেখানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে 10টা ঘটনা যদি ঘটে তার মধ্যে 8টা ঘটনা ঘটিয়েছে জামাত, মানে অনিয়মের ঘটনা। হুম। সেই জায়গা থেকে এটা একটা পরিষ্কার যে দুদিন আগেও কিন্তু একটা মানুষের মধ্যে একটা কনফিউশন ছিল যে সরকার না যেন জামাতের পক্ষে অবস্থান নেয়, কারণ জামাতের জোটের অংশীদার হচ্ছে এনসিপি, যারা এই সরকারের নিয়োগকর্তা। প্রফেসর ইউনূস যাদের কথা বলেছেন যে আমার নিয়োগকর্তা ছাত্ররা, সেই ছাত্রদের দল হচ্ছে এনসিপি। তার মানে হচ্ছে যে সরকারের সরকারের একটা অংশ বা সরকারের বিরাট অংশ জামাতের প্রতি বা এনসিপির প্রতি বা ওই জোটের প্রতি একটু টিল্টেড থাকতে পারে, সেরকম একটা আশঙ্কা বিএনপি বা অন্য অনেক বিএনপি সমর্থক বা অন্য অনেক মানুষের ভিতরে ছিল। কিন্তু গতকালকের এইসব ঘটনাবলীর মধ্যে দিয়ে হয়তো তারা একটু আশ্বস্ত হতে পারবে যে না, হুম। সরকার হয়তো জামাতের পক্ষ অবলম্বন করেনি, তারা একটা ন্যায্য জায়গায় আছে। এটা আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে। জয় মামুন, আপনি বলছিলেন 10টার মধ্যে 8টা ঘটনায় জামাত অনিয়মের অভিযোগের মধ্যে আপনি উল্লেখ করছিলেন। মানে খুব উল্লেখযোগ্য, এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা কোনগুলো যেগুলো আসলে আপনার মনে হয় ভোটে খুব প্রভাব ফেলতে পারে? অনিয়ম। আচ্ছা, অনিয়মের ঘটনা, এই যে টাকা নিয়ে ধরা পড়া, আমি তো আসলে ধরেন ঢাকা 15 আসন যেখানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব নিজে প্রার্থী, তার এলাকাতেই একটা এরকম ঘটনা ঘটেছে, যেটি জামায়াতের আমির অথবা ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী এলাকায় যদি একটা হুম। অন্যায়ের চেষ্টা করেন, উনি নিজে, তারেক রহমান সাহেব যদি তার নির্বাচনী এলাকায় অন্যায়ের চেষ্টা করেন, এটা কিন্তু তার দলের উপরে একটা বিরাট নেতিবাচক প্রভাব পড়বে। সেখানে জামায়াতের আমিরের, আমি বলছি না যে তিনি নিজে চেষ্টা করেছেন, কিন্তু তার কর্মী সমর্থকরাই তো করেছেন, তার পক্ষে একটা অনিয়মের চেষ্টা করেছেন। তার মানে এই দায়টা জামাতের আমিরের উপরে বর্তায় বা জামাতের দলের উপরে বর্তায়। এটি নেতিবাচক দিক। এর বাইরে আরো ধরেন ঢাকার যাত্রাবাড়িতে বা কোথায় জুবিলি স্কুল, এরকম ঢাকা 6 আসন, আরো কোনো কোনো জায়গায় আমরা দেখেছি, কুমিল্লাতে দেখেছি, বেশ কিছু জায়গায় আমরা দেখেছি, বরগুনাতে দেখেছি যে এরকম অনিয়মের ঘটনা ঘটেছে। এবং এগুলির ফলে যেটি হয়েছে যে রাতেই কিন্তু কিছু মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, যা এখনই এইসব ঘটনা ঘটছে। আপনি যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান কালকে রাত থেকে, তাহলে কিন্তু দেখবেন যে সোশ্যাল মিডিয়ার বিরাট অংশ হুম। সয়লাব হয়ে আছে এই ঠাট্টা মশকরা নিয়ে। যে আগে তো আমরা শুনেছি রাতের ভোটের কথা, কিন্তু তখন তো অন্তত ভিডিও দেখিনি, এবার ভিডিও দেখে নিশ্চিত হলাম যে কি হুম। করে রাতের ভোট হয়। তো এগুলো ভোটের উপরে নেতিবাচক প্রভাব পড়েছে, যে কারণে আমার আশঙ্কা বা আমার ধারণা যে ভোটার উপস্থিতি কিছুটা হলেও কমবে। এই ঘটনাগুলো না ঘটলে হয়তো আরো 5-10 শতাংশ লোক বেশি ভোট দিতে যেত। আজকে আমি খোঁজ নিয়ে দেখলাম যে কোনো কোনো জায়গায় ভোরের দিকে বা ভোট কেন্দ্রে মানুষের সংখ্যা ছিল, কিন্তু আস্তে আস্তে ভোটারের উপস্থিতির সংখ্যা কমে গিয়েছে। কালকে রাতের ঘটনাগুলির কারণেই হয়তো এটা ঘটেছে বলে আমার কাছে কিন্তু মনে হয়। জামাত আমিরের আর এর ফেসবুক বাই পোস্টে দেখছিলাম, আমি একটা গণমাধ্যমে পড়ছিলাম যে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন লাইলাতুল গুজব, মানে গুজবের রাত একটা চললো এখানে। এই ঘটনাগুলোকে গুজব, আর জামাতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেও বলা হচ্ছে যে নানান রকম গুজব ছড়ানো হচ্ছে বা তাদের তাদের বিরুদ্ধে আসলে অপপ্রচার চালানো হচ্ছে, এরকমটা তারা বলছেন। মানে আসলে গুজব, মানে গুজব হচ্ছে কি? এখন জামায়াতের আমির কেন গুজব বলছেন সেটা তো আমি বলতে পারবো না, আমিরই বলতে পারবেন। কিন্তু ঘটনা যেগুলো আমরা দেখেছি সেগুলি তো, সেখানে পুলিশ আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা আছেন, সেনাবাহিনীর হুম। সদস্যরা আছেন, ভোটের সঙ্গে নির্ধারিত কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার আছেন, তাদের ভিডিও আছে। এবং পুলিশের ভাগ্য ভালো যে প্রফেসর ইউনূস জামায়াত কি বলে পুলিশের ইউনিফর্মটা নতুন করেছিল, না হলে তো তারা বলতো যে এগুলি আগের 18 সালের বা 14 সালের ভোটের হুম। ছবি। হুম। পুলিশের ইউনিফর্ম দেখলে তো বোঝা যায় যেটা এখনকার এই ভোটের এই ইউনিফর্ম পরে তো পুলিশ অন্য কোনো ভোট পরিচালনা করেনি। তাহলে গুজব বলার তো কোনো কারণ নেই। এটা তো কালকে রাতের ঘটনা এবং আমরা ভিডিও দেখতে পাচ্ছি, এবং এগুলি সব মানুষের বক্তব্য আছে, অভিযোগ আছে, প্রকাশ্য কণ্ঠস্বর আছে। এই শত শত ভিডিও তো আর এআই দিয়ে এক মুহূর্তের মধ্যে বানিয়ে ফেলেনি বিএনপি বা অন্য কোনো দলের নেতাকর্মীরা।
সেটা তো সম্ভব না, এবং মানুষ তাদের নাম পরিচয় উল্লেখ করে ইয়ে করেছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, অনেককে জরিমানা করা হয়েছে, অনেককে জেলে দেওয়া হয়েছে, অনেককে শাস্তি দেওয়া হয়েছে, অনেককে বহিষ্কার করা হয়েছে, বহিষ্কার বলতে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এগুলিকে গুজব বলা অযৌক্তিক। জি, কিন্তু এই যে বাংলাদেশের রাজনীতিতে একটা একটা কথা কিন্তু আছে যে ডিনায়াল, মানে আমরা যা কিছু ঘটুক আমরা ওই উটপাখির মতো বালুর মধ্যে মুখ লুকিয়ে অস্বীকার করব। জামায়াতের এই প্রবণতাও অস্বীকারেরই প্রবণতা, হুম, এটা আমার কাছে মনে হয়। দুটো বিষয়, দুটো প্রাসঙ্গিক প্রশ্ন করবো। এই যে ভিডিও দেখছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলি বা মূলধারার গণমাধ্যমেও যেগুলো দেখছি, এখানেও কি কোনো পক্ষপাতিত্বর জায়গা আসছে কিনা, যে নাকি মানে জামাত কি খারাপ কাজ করছে বেশি আর বিএনপি কি করছে না, মানে জামাত কি খারাপ বিএনপি কি ভালো, বা নির্বাচনে তাদের ভূমিকাটা খারাপ আর ভালো এরকম, নাকি আসলে এখানেও কোনো পক্ষপাতিত্ব আছে, বায়াস করে দেখা হচ্ছে বা সেগুলোই প্রচার করা হচ্ছে, এরকম কি কোনো ব্যাপার আছে? তা তো আছেই, কিছুটা তো মানুষ তো কম বেশি সবাই বায়াসড, একটু না একটু তো বায়াসনেস থাকেই। এখন ওই যে আবারও পুরনো কথা মনে হয়, যেগুলি হয়তো কথা নিয়ে অনেক বিতর্ক আছে। বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে হুম, 94 সালে বলেছিলেন যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। আজকে আর নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হচ্ছে, কিন্তু প্রফেসর ইউনূস তো একটু আগে ভোট দিয়ে আসছেন, তার মেয়েকে নিয়ে আমরা দেখলাম, তিনি তো ভোট দিয়েছেন, হয় বিএনপি কে দিয়েছেন, নইলে জামাতকে দিয়েছেন, নইলে এনসিপি কে দিয়েছেন, নইলে স্বতন্ত্র কোনো প্রার্থীকে দিয়েছেন। তার মানে তো তিনি নিরপেক্ষ থেকে ভোটদান থেকে বিরত থাকলাম, আমি সবার জন্য সমান, তা তো না। তার মানে হচ্ছে যে পক্ষপাত যখন থাকবে, ফেসবুকে যারা বা সোশ্যাল মিডিয়াতে যারা বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করেন, তারাও তো একটা পক্ষ নিয়েই পোস্ট করেন। কালকের পক্ষটা আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই বিএনপির লোকজনের পোস্ট, বিএনপি সমর্থিত লোকজনের পোস্ট, এবং জামায়াতের অপকর্মের পোস্ট। জামায়াত এই কাজ করেছে, কিন্তু জামায়াত জামাত তো এখানে টাকা সোশ্যাল দিচ্ছে। মিডিয়া খুব অ্যাক্টিভ, তারা কি আসলে পাচ্ছে না বলে দিচ্ছে না নাকি, মানে? না না না, পাচ্ছে না, তারাও তারাও দিচ্ছে, তাদের পেজগুলিও যদি আপনি দেখেন সেখানেও আছে, কিন্তু সেই সংখ্যা কম, একটা আছে সেটাকেই তারা 10 বার হুম, দিচ্ছে। কিন্তু বিএনপি যেটি করছে বা বিএনপি সমর্থকরা, এটি যেটি বিএনপি যে কেন্দ্রীয় নির্দেশে বিএনপি নির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুসারে হচ্ছে তা কিন্তু না। স্থানীয়ভাবে একজন মানুষ দেখছে একটা অনিয়ম, তিনি সেটি ছবি তুলে তার ভিডিওতে ফেসবুকে তুলে দিলেন, সেটি বিএনপি সমর্থকরা প্রচার করছে, কাজে লাগাচ্ছে। এটি কিন্তু আসলে বিএনপির পক্ষে হচ্ছে ব্যাপারটা তা না, একটা অন্যায় হচ্ছে, এবং বেশিরভাগ জায়গায় এই অন্যায়টা হচ্ছে, ওই যে বললাম 10টার মধ্যে 8টা অন্যায় হচ্ছে জামাতের দ্বারা। জি, কারণ জামায়াতের ভিতরে এরকম একটা প্রবণতা আছে যে একটা সুযোগ পাওয়া গেছে, এই সুযোগটাকে যে কোনো মূল্যে কাজে লাগিয়ে তারা একটা মানে একটা কিছু বিরাট ঘটনা তার ঘটিয়ে জন্য ফেলবে। এবং যতটা এর আগে অসতী আমরা হতে দেখেছি হোক যে না কেন। আপনার একজন অতিথি আপনার অনুষ্ঠানে আমি দেখেছি তাকে, জামায়াতের একজন আইনজীবী, তিনি টাকা গুঁজে দিচ্ছেন, পরবর্তীকালে তিনি দুঃখ প্রকাশ করেছেন যে না না, আমি তো ওর অসহায়তার জন্য দিয়েছি বা ইত্যাদি। ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের মানুষ এত বোকা না যে গোপনে আপনি হাতের ফাঁক দিয়ে এভাবে টাকা দিয়ে দিলেন, কেন দিচ্ছেন ভোটের আগের দিন, এটি মানুষ বোঝে না তা না। তো এটি তো জামাতের ভিতরে আছে। এখন জামায়াতের ভিতরে আছে তা না, এই কাজ অন্যরাও করে, কিন্তু জামায়াত একটু বেশি করছে এবার, সেজন্য চোখে পড়ছে। বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা অন্য যারাই নির্বাচনে রাজনীতি করে, তারাই নির্বাচনে টাকার খেলা খেলে, এবং নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়ে আমাদের বামপন্থীরা বা আমাদের বুদ্ধিজীবীরা দীর্ঘকাল ধরে কথা বলে আসছেন, সেটি এবারেও হচ্ছে। কিন্তু জয় মামুন, জামায়াতেরটা আমি বেশি। এটা জানতে চাইবো আপনার কাছে যে টাকার খেলার কথা বলছেন, আর কিসের কিসের খেলা এবারে নির্বাচনে ঘটছে বা খেলছে সেই সম্পর্কে জানবো। কিন্তু ওই যে ভিডিও দেখার কথা বলছিলেন আপনি, এবারে নির্বাচনে যে ভিডিওগুলো আমরা দেখছি, 18 নির্বাচনের কথাও বলছিলেন যে ভিডিও দেখি নাই, কিন্তু প্রশ্নটা ওইখানে যে কেন তখন কোনো ভিডিও, মানে ধরেন আমি যখন আওয়ামী লীগের কোনো অতিথিকে এই প্রশ্নগুলো করি, তারা আমাকে পাল্টা প্রশ্ন করেন যে আপনি কি মিডিয়ার কর্মী হিসেবে তখন কোনো মিডিয়াতে দেখাতে পেরেছে, কোনো মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি এসেছে, ভিডিও এসেছে? আসলে বিবিসির দু একটা খবর ছাড়া খুব রেফার করতে পারি না যে এই ঘটনা ঘটেছে রাতের পর। আচ্ছা, আপনাকে এখন দেখছিলাম, আপনার একটা ভিডিও সম্প্রতিও চোখের সামনে আসলো, নির্বাচন কমিশনে গিয়ে বেশ সাহসের সাথেই আপনি বলছেন যে নির্বাচন তো আসলে দিনেই হয়েছে, ভোট হয়ে গেছে, ব্যালট বাক্স ভরা হয়েছে রাতে, এবং আমরা সেটা লিখতে পারিনি, বলতে পারিনি, কারণ ভয় আছে আমাদের। কিন্তু হুম, কোথাও কোনো কিছু আসলো না, সামাজিক যোগাযোগ মাধ্যম তখনও ছিল, হয়তো এখনকার মতো এত অ্যাক্টিভ ছিল না, কিন্তু ছিল তো, পেলাম না কেন দেখতে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন একটা মানুষের তো একটা মাইন্ডসেট থাকে, নির্বাচনের মাইন্ডসেট হচ্ছে যে আমরা ছোটবেলায় এরশাদের আমলে আমার দেখা নির্বাচনগুলির কথা বলি, সেখানে আমরা দেখেছি যে নির্বাচন হয় বিকাল 4টা পর্যন্ত, সারাদিনে হয়তো 10% 15% লোক ভোট দিল, 20%ও না। বিকাল বেলা ভোট কেন্দ্রে হঠাৎ করে 15-20টা মোটরসাইকেল নিয়ে আসলো, তারা এসে 3-4টা ককটেল ফাটালো, এবং তারপরে ব্যালট বাক্স নিয়ে চলে গেল। পরের দিন ফলাফল আসলো, তখন রাতেই ফলাফল হতো না, তখন পরের দিন ফলাফল আসলো, দেখা গেল যে ওই কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে 70 বা 75%, এবং জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল পেয়েছে 90% ভোট, আর বিএনপি 2%, আওয়ামী লীগ 3%, বা ওই অন্য প্রার্থীরা এরকম ভোট পেয়েছে। এটা ছিল তখনকার নির্বাচনী কালচার, মানে নির্বাচনী কালচার বলতে ভোট কেন্দ্র দখলের কালচার।
এবং পরবর্তীকালে ধরেন আমরা আমাদের সময়ের খুব আলোচিত কতগুলো নির্বাচন ছিল, যেমন ঢাকা 10, হালু সাহেবের নির্বাচন, মাগুরার উপনির্বাচন। এরকম কারচুপি মানে হচ্ছে কেন্দ্র দখল, হুম, অথবা ভোটারদেরকে কেন্দ্রে আসতে না দেওয়া, যারা মারা গেছে তাদেরকেও তাদের ভোটারেও মানে ভোট দিয়ে দেওয়া, এইরকম ভাবে কারচুপি হতো। কিন্তু একটা দিনের বেলার ভোট যে রাত্রেবেলা আগের রাতে সিল মেরে বাক্সের মধ্যে ভরে রাখা যেতে পারে, এই ধারণাটাই তো সাধারণ মানুষের ছিল না। এটা নেগেটিভ অর্থে কিছু ক্রিয়েটিভ ধারণা থাকে না, এটি হচ্ছে নেতিবাচক অর্থে অত্যন্ত ক্রিয়েটিভ ধারণা, যে কেউ কল্পনাও করতে পারবে না যে আগের রাতে এটা ঘটনা ঘটে গেল। আমার মনে আছে যে সেই 29শে ডিসেম্বর 2018-তে যখন নির্বাচন হলো, নির্বাচনের ফলাফল যখন আমরা পাচ্ছিলাম, শেষ দিকে এসে দেখা গেল যে আওয়ামী লীগ 290 এরকম, মানে 200 আওয়ামী লীগ জাতীয় পার্টি জোট, তারা প্রায় 300-র মধ্যে সবই, বিএনপি 5টা না 7টা হুম, আসন পেয়েছে। তখন আমি আওয়ামী লীগের অফিসের সামনে, আওয়ামী লীগের এই যে ধানমন্ডি 3-এর অফিসের সামনে ক্যামেরা পাঠিয়েছিলাম লাইভ করার জন্য। সেখানে লোক নাই, মানে একটা দল নির্বাচনে জিতেছে, তাদের কিন্তু হাজার হাজার লোক থাকার কথা, 5-7 জন লোক, এবং তাদের মুখের সামনে যখন ক্যামেরা ধরা হলো, দেখে মনে হচ্ছে যে এদের সবার বাবা মা স্ত্রী সন্তান সব মারা গেছে। চেহারা এতই মলিন এবং হুম, কারো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, কারণ আওয়ামী লীগের সাধারণ পর্যায়ের নেতা কর্মীরাও এটা কল্পনা করতে পারেন যে এইরকম একটা ডিজাস্টারাস ভোট হবে। এটাকে কোনোভাবেই বিজয় বলা যায় না, এটা একটা মহা বিপর্যয়কর বিজয় আওয়ামী লীগের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেই ঘটনা, এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে তখন, তাদের পরিকল্পনা বা ষড়যন্ত্র এতই সূক্ষ্ম ছিল যে কারো পক্ষে কল্পনা করা সম্ভব ছিল না যে এই ঘটনাটা ঘটতে পারে। কিন্তু তারপরেও আমি বলি, সাংবাদিক হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে কিছু কিছু মানুষ, প্রশাসনের ভিতরেই কিছু কিছু মানুষ কিন্তু তার 2-1টা ভিডিও করে রেখেছে। তারা সেগুলো তখন প্রচার করার সাহস পায়নি, কারণ আমি যেমন সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনে বলেছিলাম যে আমরা জানি কি ঘটনা ঘটছে, হুম, কিন্তু আমরা প্রচার করিনি, কারণ আমরা জানি গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু, কার পক্ষে কতটুকু বলা যাবে। এখন আমার স্বাধীনতা আর নির্বাচনের কমিশনের স্বাধীনতা যদি এক হয়, তাহলে তো আর আমাদেরকে কথা বলতে দেওয়ার বা কথা বলতে ডাকার কোনো মানে হয় না। সেই জায়গা থেকে আমি বলবো যে ওই ধারণাটি ছিল অত্যন্ত আহ, কি কি বলে, নেতিবাচক সৃজনশীল ধারণা, যে কারণে কেউ এটা কল্পনা করেনি। আরেকটা হচ্ছে যে এটি হয়েছে অতি গোপনীয়তার সঙ্গে, যখন কোনো পোলিং এবং ভোট কেন্দ্রের ভিতরে তো ঘটেনি, বেশিরভাগ ঘটনা ঘটেছে টিএনও অফিসে বা ম্যাজিস্ট্রেট অফিসে বা জেলা প্রশাসকের অফিসে বা আহ, পুলিশ কর্মকর্তার অফিসে। এবং আমরা তো জানি যে পুলিশ এবং প্রশাসনের লোক, ডিসি এসপি বলাই তো হয় যে হুম, ডিসি কে 3 কোটি, এসপি কে 3 কোটি, এইভাবে ভোট টাকা দিয়ে এমপি পদ নিয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। তো সেখানে তারা তাদের কক্ষের ভিতরে কোনো কোনো জায়গায় সীমান্তরক্ষী বাহিনী বা অন্য সামরিক প্রশাসনের অন্যান্য লোকজনও জড়িত ছিল, আইন শৃঙ্খলা, তারা অতি গোপনে এই কাজটি করেছে, এবং যারা করেছে তারা কোন রকম সাক্ষ্য প্রমাণ এগুলি রাখেনি, যে কারণে এটা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে আসেনি। আর তখন তো ভয়ও ছিল যে আসলে কি হবে না হবে, আওয়ামী লীগের একচ্ছত্র আমল, একচ্ছত্র শাসনের আমল। কিন্তু পরবর্তীকালে তো আস্তে 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 আসতে শুরু করেছে বিষয়গুলো। আর এখন তো মানুষ জানে যে রাতে ভোট হতে পারে, সেজন্য আগেই রাতে যেখানে যেখানে ব্যালট বাক্স সেখানে সেখানে পাহারায় থেকে যায়। এখন ফলে একবার যে ঘটনা ঘটে যায়, সেটা নতুন করে রিপিট করাটা কিন্তু একটু ডিফিকাল্ট। হুম। এখন যে ঘটনাগুলো ঘটলো, যে অনিয়মের ঘটনা ঘটলো, কোথাও কোথাও সিল আগে থেকে দেওয়া হয়েছে, এই খবরগুলো আসলো, আমরা দেখলাম ভিডিও সহকারে। আহ, বা ধরেন দু একটা ঘটনা ঘটছে যে সে ভোট দিতে গেছে, দেখে তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে, এরকম ঘটনা কিছু কিছু গণমাধ্যমে আসছে। মানে এগুলোর প্রভাব আসলে ভোটে, সার্বিকভাবে ভোটে কেমন পড়বে? খুব কি আসলে উল্লেখযোগ্য রকমের প্রভাব আছে এগুলোর? না, এগুলোর খুব একটা উল্লেখযোগ্য প্রভাব নেই, কারণ যে কোনো নির্বাচনেই আমরা ওই যে সাংবাদিকরা একটা শব্দ খুব ব্যবহার করি যে কোনো ঘটনা, নির্বাচন বা ইত্যাদি ক্ষেত্রে, যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হুম, হুম, নির্বাচন সাধারণভাবে সম্পন্ন হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের সাংবাদিকদের খুব প্রিয় হুম, শব্দ। তো এই কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে এগুলো পড়ে, আসলেই এগুলো বিচ্ছিন্ন ঘটনা। কারণ একটা নির্বাচনে 100% মানুষ কোনোদিন ভোট দেয় না। 70%, 75%, 80% মানুষ যদি ভোট দেয়, সেখানে 2, 4, 5% অনিয়ম হতে পারে, সেটাতে দোষের কিছু নাই। কিন্তু আমি মনে করি যে একটা নির্বাচন তখনই বেশি অংশগ্রহণমূলক হবে, বেশি সুন্দর হবে, জবাবদিহিতামূলক হবে, যখন ভোটারের উপস্থিতি অনেক বেশি হবে। যেমন ধরেন আমরা যদি 2008-এর নির্বাচন বলি, সেখানে একদম 75 না 78% মানুষ ভোট দিয়েছিল, বাংলাদেশের নিকট অতীতের সবচেয়ে সুন্দর নির্বাচন, যেখানে এত বেশি মানুষের উপস্থিতি, যে মানুষের উপস্থিতির কারণেই কিন্তু অনিয়ম কমে যায়। হুম, কিন্তু যেই নির্বাচনে, যেমন ধরেন 2024-এর নির্বাচন বা 2014-র নির্বাচন, যেখানে ভোটারের উপস্থিতি অনেক কম, 10%, 15%, 20%, তখন কিন্তু অনেক বেশি কারচুপির সুযোগ থাকে। 100 মানুষ যদি ভোট কেন্দ্রে, 100 মানুষের মধ্যে যদি 80 জন ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে, তখন তো কার ভোট আরেকজন হুম, দিয়ে দিবে? আপনি আছেন তো এখানে, আপনার ভোট আরেকজন দিতে গেলে তো এখানে গন্ডগোল লেগে যাবে। সেই জন্য ভোটারের উপস্থিতিটাই আসলে সবচেয়ে বেশি
নিয়ন্ত্রণ করে যে ভোটটা কেমন হবে। ভোটারের উপস্থিতি যত কম হয়, ভোটে অনিয়মের আশঙ্কা তত বেশি থাকে। কি মনে তো হয় কত এবারের কথা, পার্সেন্ট ভোট এবারের ভোটে পড়তে যাচ্ছে? এখন পর্যন্ত দুপুর পর্যন্ত আমি যা দেখলাম সকাল থেকে, তাতে আমার মনে হয় যে ওভারঅল 45 থেকে 50% আচ্ছা, সর্বোচ্চ। এটা কি মানে ভালো, 50 এটা কি ক্রস ভালো করবে মাত্রা, বলে আমার মানে মনে হয় না। ভালো? না, এটা ভালো মাত্রা না। বাংলাদেশে যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে 70-75% ভোট পাওয়া উচিত, কিন্তু সেখানে 40% ভোট তো আওয়ামী লীগের আমলেও বলতে গেলে ওই রকম এককভাবে একা আওয়ামী লীগ নির্বাচন করেও তো এরকম এর কাছাকাছি ভোট পড়েছে, মানুষ দিয়েছে। বা হ্যাঁ, পড়েছে হয়তো 25%, দেখিয়েছে 45-50%। কিন্তু এবারের ক্ষেত্রে তো আমরা আশা করেছিলাম যে, যে কথা একটু আগে বলছিলাম, যে আমাদের প্রধান উপদেষ্টা তো বলেছিলেন যে বাংলাদেশে সেরা নির্বাচন হবে, সেক্ষেত্রে এখানে তো 80% ভোট পড়ার কথা। এবং আরেকটা জিনিস, যে এবার তো আমরা দেখতে পাচ্ছিলাম যে ইয়াং জেনারেশন, যাদেরকে আমরা জেনজি বা ইত্যাদি বলি, তারা তারা অনেক বেশি সক্রিয় ভোটের ক্ষেত্রে। ফলে তাদের সবাই ভোট দিতে যাবেন। হুম। আহ, প্রবীণরা ভোট দিতে যাবেন, যারা গত 15 বছর বা বিভিন্ন সময়ের কথা বলা হয় যে এই সময় তারা ভোট দিতে পারেনি, সব মানুষের ভোট দিতে যাওয়ার কথা। সেক্ষেত্রে তো 70-75% মানুষের ভোট দিতে যাওয়াই স্বাভাবিক। ইভেন আপনি যদি আওয়ামী লীগের অংশ বাদও দেন, আওয়ামী লীগ বলছে নো ভোট, নো ভোট, ঠিক আছে, আওয়ামী লীগের নেতৃত্বের হুম। ডাকে সাড়া দিয়ে আওয়ামী লীগের সমর্থকরা যদি নাও যায়, 30% ধরলাম আমরা আওয়ামী লীগের ভোট আছে সলিড, 30% যদি নাও যায়, তারপরে তো 70%। তো সেই 70% ভোট তো হচ্ছে না। 70-এর মানে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো ভোট দিতে গেছে। আমরা তো দেখেছি যে আওয়ামী লীগের সমর্থকদেরও বিরাট অংশ অনেক জায়গায় ভোট দিতে গেছে, অনেক জায়গায় যায়নি। কিন্তু ভোটারের উপস্থিতি যে রকম হুম। বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচনের জন্য যতখানি উপস্থিতি হওয়া দরকার, সেরকমটা হয় না, আপনি ততখানি বলছেন। উপস্থিতি আমরা জয় দেখছি না। মামুন, আপনি একটা আপনার ফেসবুকে লিখছিলেন, দেখলাম যে মানে এই যে আওয়ামী লীগের যে ভোট বর্জনের ডাক, সেটির একরকম সমালোচনাই করছেন। আপনি শেষে বলছেন যে এই যে এরকম ডাক দিয়ে আসলে আপনারা কার পারপাস সার্ভ করছেন, মানে আওয়ামী লীগ কার পারপাস সার্ভ করছে, এই উত্তরটা কি আপনার কাছে আছে যে আসলে কার পারপাস তারা সার্ভ করছে? না, না, এটা আসলে আমি বলি, এটার একটু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে। এটা কারো পারপাস সার্ভ করা বলতে কি, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে, তারা জনগণের ভোটে ক্ষমতায় আসবে। সেই গণতন্ত্রের কিছু সমস্যা আছে, বেসিক সমস্যা। আমি একটা জিনিস বলি, যে একটা জায়গায় যদি 2জন প্রার্থী থাকে এবং 3জন ভোটার থাকে, 2জন যাকে ভোট দিবে সেই তো নির্বাচিত। এটাই গণতন্ত্র। গণতন্ত্রে এর বাইরে কোনো ফর্মুলা নাই। হুম। ভোটার 10জন, কিন্তু ভোট দিয়েছে মাত্র 2জন বা 3জন। সেখানে 2জনের ভোট যে পাবে সেই নির্বাচিত। বাকি 7জন যে নির্বাচন বর্জন করলো, তাতে গণতন্ত্রের কিছু যায় আসে না। হ্যাঁ, এখন আপনি মানুষের পারসেপশন অনুসারে নির্বাচনটা কম গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু আপনাকে তো একটা ফর্মুলার ভিতর দিয়ে যেতে হবে। সেই ফর্মুলা হচ্ছে যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে, এটি আমি বিশ্বাস করি। সেই জায়গা থেকে আমি মনে করি যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগের কেন্দ্রে সমর্থকরা কি মনে করে, যে তারা কি চায় যে প্রফেসর ইউনূসের সরকার আরো 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর কন্টিনিউ করুক? তা তো না। তার মানে এদেশে একটা পরিবর্তন হতে হবে। এখন পরিবর্তনটা কিভাবে হবে? সবচেয়ে সহজ পরিবর্তন হচ্ছে ভোটের মাধ্যমে। এখন আপনি ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, বা অন্য কোনো দল ক্ষমতায় আসবে, আপনি ক্ষমতায় আসবেন, আমি ক্ষমতায় আসবো, যেই ক্ষমতায় আসুক, তখন তো দেশ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে ঢুকবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে ঢোকা যে কোনো স্বৈরাচারী পদ্ধতির চাইতেই ইতিবাচক বলে আমি মনে করি। এমনকি আমাদের দেশের ইতিহাসে যারা কিন্তু সামরিক তাতে শাসক সমস্যা ছিলেন। কি? মানে আওয়ামী লীগ যে বর্জনের ডাক দিচ্ছে, তাতেও তো এই গণতন্ত্রে আপনি বলছিলেন না ৩ জন ভোট দিলেই হবে, ২ জন দেখলেই মেজরিটি। তো আওয়ামী লীগ বর্জনের ডাক দিলেও জামাত আর বিএনপির যারা সমর্থক আছেন, ভোটার আছেন, তাদের তো পুরোও যদি না দেয়, একাংশ তো ভোট দেবে, তাহলে তো হয়েই যাবে। তাহলে তাদের ডাক না, না, মানে হয়ে ভোট। যাবে। কিন্তু আমি ওই লেখাটা যখন লিখেছি, তার আগে একটা একটা বক্তব্য আমি দেখেছিলাম সজীব ওয়াজেদ জয়ের, হুম। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে শেখ মুজিবুর রহমান জয়। তিনি বলেছেন, আপনি আওয়ামী লীগ সমর্থন করেন কি না করেন, যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে আপনি ভোট কেন্দ্রে যাবেন না। তো মূলত ওটা আমি হয়তো ওইটা লিখলে ভালো হতো, কিন্তু আমি ওটা লিখিনি। হুম। হুম। আমার কথা হচ্ছে যে ভাই, যার ইচ্ছা ভোট কেন্দ্রে যাবে, যার ইচ্ছা যাবে না, ঠিক আছে, ভোট না দেওয়াও একটা অধিকার। হুম। আমি আমার ইচ্ছা আমি ভোট দিব না, বা আমার ইচ্ছা ভোট দিব। ভোট দিতে গেলে আপনি বাধা দিতে পারবেন না, ভোট না দিতে গেলেও আপনি আমাকে জোর করে টেনে নিয়ে যেতে পারবেন না। আওয়ামী লীগ ক্যাম্পেইন করতেই পারে যে হ্যাঁ, নো ভোট, নো ভোট, যেখানে নৌকা নাই সেখানে আমরা ভোট দিতে যাব না। কিন্তু আপনি আওয়ামী লীগের সমর্থন হন বা না হন, আপনি ভোট দিতে যাবেন না। এবং এখানে একদিকে তারা আবার আবার অন্যদিকে তারা বলছেন কিন্তু আপনার না ভোট দিতে হবে, এই এই সংবিধান ইত্যাদি ইত্যাদি সব সংরক্ষণ করতে হবে। তা আপনি ভোট দিতে যাবেন না, তাহলে আবার না ভোট কিভাবে দিবেন? মানে একটু আমার কাছে মনে হয় যে এটার মধ্যে একটু গোঁজামিল আছে, বা একটু। আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থককে আমি দেখেছি, চিনি, তারা কিন্তু ভোট দিতে গিয়েছে বা যাবে বা যাবে বলে আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে। এবং তারা মনে করে যে হ্যাঁ, ভোট দিলে যদি একটা রাজনৈতিক সরকার আসে, তাহলে হয়তো তাদের অবস্থা এখনকার চাইতে একটু বেটার হবে। এখন যে একটা দমবন্ধ সাফোকেটিং অবস্থা আওয়ামী লীগের নেতাকর্মীদের, তারাও মনে করে যে একটা
নির্বাচিত সরকার আসলে হয়তো তাদের পরিস্থিতি বেটার হবে। বিএনপি জামাত দুই দলই বলেছে যে যত মিথ্যা মামলা আছে সেগুলি প্রত্যাহার করা হবে। এটাও তো একটা আশ্বাস তাদের জন্য, তাদের একটা স্বস্তির জায়গা, যে যদি ভোট হয়, যদি অমুক জিতে, তমুক জিতে, আচ্ছা, এ জিতে, বি মানে জিতে, আমাদের জন্য স্বস্তির জায়গা হবে। এই তো জন্য কি সেই আওয়ামী জায়গা লীগ থেকে মানে একরকম ওই একটুখানি নো ভোট নো ভোটের ক্যাম্পেইন, তারপরে খুব যে সক্রিয় কিছু করছে তা না, এটাও কি তাদের একটা না না, কারণ? এটা হ্যাঁ। হ্যাঁ, এইখানে আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগ বলে একটা একটা ক্যাম্পেইন জারি রেখেছে যে নো ভোট নো ভোট, কিন্তু তারা কিন্তু বলেনি যে আমরা ভোট প্রতিহত করব, না। হুম। বা আমরা ভোট হতে দিব না, আমরা ভোট কেন্দ্রে আগুন জ্বালিয়ে দিব, বা যারা ভোট দিতে যাবে তাদেরকে আমরা ঠ্যাং ভেঙে দিব, সেরকম কিছু বলেনি। তারা বলছে যে আমরা ভোট কেন্দ্রে যাব না, আওয়ামী লীগের সমর্থকরা যেন ভোট দিতে না যায়, এই আহ্বানটা জানিয়ে তারা চুপচাপ বসে আছে। কিন্তু তারাও জানে যে আওয়ামী লীগেরও একটা নির্দিষ্ট অংশ, কিছু অংশ, সেটা কম না বেশি আমি জানি না, সেটা ভোটের পরে বোঝা যাবে, যে তারা ভোট দিতে যাবে। এবং তারা মনেও করে যে হ্যাঁ যাক না, অসুবিধা কি। কিন্তু তাদের রাজনৈতিক একটা স্ট্যান্ড থাকে না হুম। সবার। বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের না, পলিটিক্সের সমস্যা হচ্ছে পলিটিশিয়ানরা মুখে যা বলেন অন্তরে তো তা বিশ্বাস করেন না। আওয়ামী লীগেরও একটা বিরাট অংশ মনে করে যে হ্যাঁ, ইউনূস সরকার বিদায় হোক, একটা রাজনৈতিক সরকার আসুক ক্ষমতায়, অমুক আসলে ভালো হয় তাদের জন্য, বা তমুক আসলে কম ভালো হয়, অমুক আসলে বেশি ভালো হয়, এটা তারা মনে করে। কিন্তু রাজনৈতিক অবস্থান কে হচ্ছে যে তারা আসলে আসলে এই আওয়ামী লীগের জন্য ভালো হয়? এইটা আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগের বেশিরভাগ সাধারণ কর্মী সমর্থক মনে করেন যে বিএনপি আসলে তাদের জন্য বেশি ভালো হয়। যদিও বিএনপির সঙ্গে আওয়ামী লীগের রাইভালরি অনেক দিনের, কিন্তু সাম্প্রতিককালে মনে হচ্ছে যে জামায়াত আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু। কারণ 5ই আগস্ট কে কেন্দ্র করে তার পূর্ববর্তী জুলাই বিপ্লব, এইসব ঘটনায় জামায়াতের যেহেতু বড় ভূমিকা ছিল, সেই কারণে আওয়ামী লীগ মনে করছে যে আওয়ামী লীগের সরকারের পতনের জন্য জামাত সবচেয়ে বেশি দায়ী, এবং সেই জন্য জামাত তাদের প্রধান শত্রু। জামাত জামাতকে ঠেকানোর জন্য তারা প্রয়োজনে বিএনপির সঙ্গে এক ধরনের এলাই করবে, বা একটা অলিখিত এলাই অনেক জায়গায় হয়েছে, আপনার মনে আছে। আপনি দেখেছেন নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মেইন স্ট্রিম মিডিয়াতেও, যে শরীয়তপুর বা কোনো এক জায়গায় জাতীয় সংসদের হুইপ একজন, তিনি একটা ভিডিও মেসেজ দিয়েছেন যে তিনি তার এলাকার আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে ধানের শেষে ভোট দিতে বলেছেন। হুম। এবং এর বাইরেও আমরা অনেক জায়গায় দেখেছি যে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বিএনপি কে ভোট দিবেন, হুম। তারা মনে করেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের জন্য একটু পরিস্থিতি ভালো আচ্ছা, হবে। স্পষ্ট। আবার অনেকে মনে করেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতায়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগ আর জামাত মিলে আবার তখন বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে। মানে রাজনীতিতে তো আসলে হুম। ওই যে শেষ কথা বলে কিছু নাই, এরকম একটা ধারণার আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে জামায়াতের সঙ্গে বিএনপির এলাই হওয়ার আচ্ছা, মানে তার মানে কি বলে, বিএনপি আসলে আওয়ামী লীগের জন্য লাভ, আপাত দৃষ্টিতে এরকম একটা ধারণা আপনি এরকম পাচ্ছেন। একটা মনে হচ্ছে। আচ্ছা, আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম, আপনি বলছিলেন টাকার খেলা চলছে, আর কিসের কিসের খেলা দেখতে পাচ্ছেন নির্বাচনকে ঘিরে? যা সবসময় চলে, সবচেয়ে বেশি চলে টাকার খেলাটা, গোপনে চলে, আন্ডার হ্যান্ড, আন্ডার কারেন্ট যেটাকে আমরা বলি। এটা তো চোখে দেখা যায় না, যে জিনিস চোখে দেখা যায় সেটা হচ্ছে ধর্মের খেলা। নির্বাচন আসলেই আমাদের প্রার্থীরা, পুরুষ প্রার্থীরা সবাই দাড়ি টুপি রেখে একটা পরহেজগার ভাব সেজে, যে লোক সারা জীবন পশ্চিম দিকে একবার উষ্টাও খায় না, মানে সরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য আমি দুঃখিত, কিন্তু মানে কোনোদিন যে নামাজ পড়ে না, সেও একটা দাড়ি টুপি পরে সুন্দর একটা মুসল্লি চেহারা সেজে সাদা পাঞ্জাবি নিয়ে সবার আগে মসজিদের জুম্মার দিন নামাজ পড়তে চলে যায়। তারপরে হচ্ছে কথায় কথায় আরবি বিভিন্ন সূরা কেরাত বলে, লম্বা করে সালাম দেয়। এরকম একটা ধর্মের ব্যবহার রাজনীতিতে সবচেয়ে বেশি হয়। আর নারীদের ক্ষেত্রে যেটা হয় যে হিজাব, তারপরে এত বড় জামা, এত বড় মানে আলখাল্লা বোরকা জাতীয় জিনিস পরে, মানে এই ধর্মের ব্যবহারটা নির্বাচনে সবচেয়ে বড় প্রভাব বিস্তার করে। টাকার বাইরে, টাকাটা বললাম তো দেখা যায় না, ধর্মের ব্যবহারটা দেখা যায়। এবং এবারও আমরা তার ব্যতিক্রম কিছু দেখিনি, এবং বরং এবার আমার কাছে আরো বেশি মনে হচ্ছে যে ধর্মের ব্যবহার। আর একটা জিনিসের ব্যবহার বাংলাদেশে ইদানিং এই নির্বাচনে বেশি করে ঘটছে, সেটা হচ্ছে নারী ভোটারদেরকে নানা রকম ভাবে, মানে কেউ খুব গ্লোরিফাই করার চেষ্টা করছে, হুম। কেউ খুব হেয় করার চেষ্টা করছে। বিশেষ করে আবারও সেই জামায়াতের কথা আসে, জামায়াতের আমির নিজে আল জাজিরায় ইন্টারভিউ দিয়েছেন, তার দলের বিভিন্ন সবাই বক্তব্য রেখেছেন, তারা অনেক কথা বলেছেন। সেখানে দেখা যাচ্ছে যে নারী নেতৃত্ব তারা মানেনি না, নারী নেতৃত্ব ইসলামে নেই, নারী নেতৃত্ব হারাম, নারীকে কখনোই সামনে আনা যাবে না। হুম। কিন্তু আমি এই কথাটা বিভিন্ন সময় বলেছি, আবারও বলি যে 2001 থেকে 2006 যখন তারা জামায়াত ইসলামী 4 দলীয় ঐক্যজোটের সরকারের অংশীদার ছিল, তখন তো নারী নেতৃত্বই ছিল বাংলাদেশে। বেগম খালেদা জিয়া তো পরিপূর্ণভাবে একজন নারী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ছিলেন দীর্ঘকাল, আজীবন। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, দীর্ঘ 3 দফায় তিনি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। তার নেতৃত্বে সরকার গঠন করা, তার নেতৃত্বে আন্দোলন করা তখন জায়েজ ছিল। হঠাৎ করে এবার কি ঘটনা ঘটলো, জামাত ইসলামের নেতারা বলা শুরু করলো যে নারী নেতৃত্ব হারাম। তো এই সব জায়গায় হচ্ছে ওই যে নারীকে নির্বাচনে ব্যবহার করার একটা প্রবণতা আমাদের রাজনীতিবিদদের মধ্যে আমরা দেখি। এবারও তার ব্যতিক্রম আমরা কিছু দেখছি না। এই যে নারী
তারপরে ধর্মীয় সংখ্যালঘু যারা, তাদেরকে নানা রকম ভাবে ব্যবহার করা হয়। সবাই তাদের জন্য তখন বিরাট উদার ভূমিকা হস্তে সামনে এসে দাঁড়ায়, তোমরা আমার ভাই, তোমরা আমার বোন, তোমাদের চেয়ে আপন আমার কেউ হুম, নাই। তাদের জন্য দরদ তখন একদম উতলে ওঠে, যে তাদের ছাড়া বাংলাদেশে নির্বাচন হবেই না, তাদের প্রত্যেককে ভোট কেন্দ্রে যেতে হবে। আবার আরেক দল আছে যে হ্যাঁ, তোমরা না গেলে কিন্তু তোমাদেরকে দেখে নেওয়া হবে, তোমরা কিন্তু হুম। চিহ্নিত। মানে তারা না, তারা একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে থাকে নির্বাচনে। ভোট দিতে গেলেও বিপদ, না দিতে গেলেও বিপদ, অমুককে দিলেও বিপদ, তমুককে দিলে বিপদ, ওকে না দিলে বিপদ, ওকে দিলে বিপদ। মানে এই সংখ্যালঘুদের একটা খুব ভালনারেবল সময় হচ্ছে বাংলাদেশের নির্বাচন। তো আপাত দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হয় যে জি। টাকা, হ্যাঁ। ধর্ম, এই নারী, সংখ্যালঘু, এগুলি হচ্ছে একটা বিষয়। আর এর বাইরে যে প্রভাব থাকে সেটি হচ্ছে মানে কার্যকর প্রভাব থাকে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হুম। পুলিশ বা অন্য যারা আছেন সেটার আইন কথা আপনি শৃঙ্খলা একটু আগে রক্ষার সঙ্গে বলছিলেন, জড়িত। কিন্তু বিদেশি হ্যাঁ। প্রভাব কি এবার আছে? মানে এটাও এবার আলোচনা হয়েছে। একটা ধারণা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে হয় জামাতকে সমর্থন করছে, আর ভারত বিএনপিকে। এখানে আমি একটু ভিন্ন মত পোষণ করতে চাই। বিদেশি প্রভাব থাকে, বিদেশিদের একটা বিদেশি মানে বাংলাদেশের স্বার্থের সঙ্গে যারা জড়িত, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, চীন হোক, সৌদি আরব হোক, প্রত্যেকের, পাকিস্তান হোক, হুম, প্রত্যেকেরই কিন্তু আগ্রহ আছে বাংলাদেশের ব্যাপারে, এবং তাদের পছন্দের রাজনৈতিক শক্তি আছে। আমেরিকা চায় অমুক থাকলে তাদের ভালো, ভারত চায় অমুক থাকলে তাদের ভালো, চীন চায় অমুক থাকলে, তাদের প্রত্যেকের আগ্রহ আছে। কিন্তু এন্ড অফ দ্য ডে এই চাবিটা কিন্তু বাংলাদেশের মানুষের হাতে। বাংলাদেশের মানুষ যদি সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ভোট দিতে পারে, এবং সেই ভোটের ফলাফল যদি প্রতিফলিত হয়, তাহলে কিন্তু বিদেশিদের চাওয়া খুব একটা কাজ করে না। কারণ আপনি দেখেন, হুম। বাংলাদেশের জীবন ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1971 সালে মার্কিন পরাশক্তি থেকে শুরু করে চীন, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, পৃথিবীর বহু বড় বড় দেশ কিন্তু চেয়েছে বাংলাদেশ স্বাধীন না হোক, পাকিস্তানকে তারা সমর্থন জানিয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশ স্বাধীন হয়েছে শুধুমাত্র কি ভারতের সমর্থনের কারণে? না। আমি মনে করি বাংলাদেশের মানুষ তখন ঐক্যবদ্ধ ছিল। গোটা বাংলাদেশের 7.5 কোটি মানুষ তখন ঐক্যবদ্ধ ছিল। বাংলাদেশের মানুষ চেয়েছে বাংলাদেশ স্বাধীন হোক, সেজন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা ভারতের চাওয়ায় বা আমেরিকার না চাওয়াতে স্বাধীনতা হয়নি, আটকায়নি। এবার এখনো বাংলাদেশের মানুষ যদি মনে করে যে আমরা এই সরকারকে চাই, তাহলে বিদেশিদের চাওয়ায় খুব একটা এদিক সেদিক হয় না। তাহলে এটা কি আমার এই ব্যক্তিগত যে সবসময় যে ধারণা। শুনি ভারত এসে বা যুক্তরাষ্ট্র মানে যুক্তরাষ্ট্র ক্ষমতা থেকে সরালো, ভারত এসে বসালো, এই যে বিষয়গুলো যে আমরা শুনি বরাবর অভিযোগ করতে, সেটি আসলে কেন শুনি? মানে ওই যে যতগুলো যদি আচ্ছা, আপনি এখন বললেন, এখানে একটা জিনিস আছে। যদি মানুষ ভোট দেয়, যদি ভোটের হ্যাঁ, প্রতিফলন হ্যাঁ। ঘটে, মানে সেগুলো ঘটে নাই বলে কি ওদের প্রভাবের কথা এভাবে না, আসছে? ওরা ওরা তো প্রভাবিত করতে পারে। ওরা বলতে যে কোনো পরাশক্তি বা উপপরাশক্তি, মানে পরাশক্তি যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়াকে বলেন, হয়তো চীনকে বলবেন, ভারতকে বলবেন উপপরাশক্তি। ওই যে হুম, আমরা বলি ব্রিক্স, ব্রাজিল, হুম, রাশিয়া ইত্যাদি আছে না, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা ইত্যাদি, সেই রকম যারা দ্বিতীয় শক্তিশালী দল, দ্বিতীয় ধারার, তাদেরও তো একটা প্রভাব আছে বাংলাদেশের রাজনীতিকে, তারা প্রভাবিত করার চেষ্টা করে, এবং তাদের, তারা সফলকামও হয় অনেক ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে কি, যে যে কোনো জিনিস ভাঙা সহজ, গড়া কঠিন। একটা রাষ্ট্র, একটা সরকার, একটা সিস্টেমকে ভাঙা খুব সহজ যে কারো পক্ষে। এই যে ইদানিং নানা জায়গায় শ্রীলঙ্কা বা নেপাল বা বাংলাদেশ বা অন্য অনেক দেশের দিকে তাকান, যদি একটা সরকার তাসের ঘরের মতো ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে সেই রাষ্ট্রটা, একটা সিস্টেম ভেঙে পড়লো, একটা সিস্টেম দাঁড় করানো কিন্তু আমাদের মানে যেভাবেই আপনি বলেন না কেন, প্রফেসর ইউনূসকে তো দেশের মানুষ শ্রদ্ধাই করতো, ভালোই বাসতো, তার তার প্রতি একটা আশা ভরসা নিয়েই তো ছিল। তিনি একটা হুম, আন্তর্জাতিক হুম, খ্যাতিসম্পন্ন মানুষ, কিন্তু তিনি 1.5 বছরে তো কিছুই করতে পারলেন না সেই অর্থে। বাংলাদেশটাকে তো একটা পুনর্গঠনের জায়গায় নিয়ে যেতে পারলেন না। অথচ ধ্বংস করতে তো সময় লেগেছিল মাত্র, ধরেন জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু করে আগস্টের 5 তারিখ, মানে 3 সপ্তাহের ব্যবধানে বাংলাদেশটা ধসে পড়লো। কিন্তু সেই বাংলাদেশকে আপনি 3 বছরে, আগামী 30 বছরে সেই জায়গায় নিতে পারেন কিনা দেখেন তো। বিদেশি শক্তির ধ্বংস করার ক্ষেত্রে যতটা প্রভাব বিস্তার করতে পারে, সৃষ্টি করার ক্ষেত্রে ততটা প্রভাব বিস্তার করতে পারে না। হুম। এখন আমেরিকার প্রেসিডেন্টের মনে হলো যে আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে এনে বন্দি করে রাখবো, সে পারলো। কিন্তু ভেনেজুয়েলায় একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নতুন সরকার ব্যবস্থা চালু করা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট চাইলেই হেলিকপ্টার পাঠিয়ে বা গানম্যান পাঠিয়ে পারবে না। তো সেই জায়গা থেকে আমিও মনে করি যে বাংলাদেশেও যে কোনো কিছু, যে কোনো প্রতিষ্ঠান ধ্বংস করা অনেক সহজ, কিন্তু সৃষ্টি করা অনেক সময় সাপেক্ষ এবং অনেক জি, পরিশ্রম সাপেক্ষ। স্পষ্ট। আপনি বলছিলেন যে সংখ্যালঘুদের জন্য ভোট একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায়। ধরেন আ ২০০১ সালের নির্বাচনের পরে যা দেখা গেছে যে একটা তখন বিএনপি জামাত জোট যেটার পরে তখন একটা তাণ্ডব শুরু হয়েছিল, এবং তখন ওই সংখ্যালঘুরা বিশেষভাবে আক্রান্ত ছিল। আ এ মানে এবারেও যেটা দেখা যাচ্ছে, মঞ্জুরুল মুন্সী
কুমিল্লা 4 আসনের প্রার্থী ছিলেন, তিনি ঋণখেলাপি হয়, তার প্রার্থিতা বাতিল হলো। পরে তিনি গণ অধিকার পরিষদে, যাকে আসলে বিএনপি সমর্থন করেছে, সেখানে গিয়ে তার সমর্থনে গিয়ে বললেন, যদি বিএনপি ক্ষমতায় যায় আর আপনারা যদি অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না, প্রয়োজনে ঘর বাড়ি পোড়ায় দেবো একদম, মানে এইরকম দিলেন। পরে তাকে বহিষ্কারই করে দিয়েছে বিএনপি। বিএনপির আরও একজন রাজশাহী 4 আসনে দেখা যাচ্ছে বিএনপি বলছেন যে বিএনপি নেতাদের হয়রানি করা বন্ধ না হলে 13 তারিখের পর ব্যবস্থা নেওয়া হবে। এটি রাজশাহী 4 আসনে বলছে। হ্যাঁ। তো আসলে কোনো পরিণতি অপেক্ষা করছে? আহ, আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক চরিত্র আসলে পরিবর্তন হয়নি। কারণ রাজনৈতিক চরিত্র আসলে পরিবর্তন হবে কিভাবে? দেশের মানুষের চরিত্রের যদি পরিবর্তন না হয়, রাজনীতিবিদদের চরিত্রের পরিবর্তন হওয়ার তো সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতি হচ্ছে এক ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি, এক ধরনের ঘৃণার রাজনীতি, এক ধরনের দোষারোপের রাজনীতি এবং এক ধরনের আক্রমণের রাজনীতি। এখন এই জায়গা থেকে আমাদের কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা শীর্ষস্থানে আছে তারা চেষ্টা করছেন এটাকে থামানোর, সরকার চেষ্টা করছে, সেনাবাহিনী চেষ্টা করছে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে চেষ্টা করছে, আমি জানি না তারা কতখানি চেষ্টা করছে। কিন্তু যদি তারা চেষ্টা করে তাহলে হয়তো এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু আমি আমি আবার বলি যে গতকালকে রাত থেকে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটুকু প্রোঅ্যাক্টিভ ভূমিকা দেখিয়েছে, সেই প্রোঅ্যাক্টিভ ভূমিকা যদি আগামীতেও তারা এই ধারাবাহিকতা যদি বজায় রাখেন, যদি এটা কন্টিনিউ করে, তাহলে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা বাংলাদেশে ঘটবে না বা কম ঘটবে। কিন্তু যদি তারা ওই 2001-এর মতো হয়, 2001-এ যেমনটি তত্ত্বাবধায়ক সরকার লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের প্রশাসন যে উদাসীনতা দেখিয়েছিল, বা প্রফেসর ইউনূসের সরকার গত 5ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন মব ভায়োলেন্সের ক্ষেত্রে যে উদাসীনতা দেখিয়েছে সরকার এবং প্রশাসন, সেই রকম উদাসীনতা যদি দেখায়, তাহলে আমি মনে করি যে এবারও নানা জায়গায় নানা রকম সহিংসতার ঘটনা ঘটতে পারে। আমি আশা করতে চাই, যেমন বিএনপির তরফ থেকে বা জামায়াতের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো ধরনের কোনো ভায়োলেন্স তারা চায় না, কোনোভাবে কোনো রকম। কিন্তু ওই যে চোরের আসনে ধর্মের কাহিনী, বাংলাদেশের সাধারণ রাজনৈতিক নেতৃবৃন্দ তো তাদের শীর্ষ নেতাদের কথাই শোনেন। আওয়ামী লীগের নেতাদের, মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমরা আওয়ামী লীগের সময় দেখেছি শেখ হাসিনার বা শীর্ষস্থানীয় কথা শোনে না। বিএনপির সময় তারেক রহমানের কথা অনেকেই শোনে না। যে পরিমাণ অন্যায়, অবিচার, চাঁদাবাজি, দুর্নীতি, দখলের অভিযোগ আমরা 5ই আগস্ট পরবর্তী সময় পেয়েছি, তারেক রহমান তো লন্ডনে বসে যতবার বক্তৃতা দিয়েছেন প্রতিবার এগুলির বিপক্ষেই বলেছেন, কিন্তু তার কথা তো কেউ শোনেনি। জামায়াতের ক্ষেত্রে জামায়াতের আমির, আমি ধরে নিচ্ছি তিনি গিয়ে গুড ইন্টেনশন থেকে বলছেন, কিন্তু কই, তার কথা তো কেউ শুনছে না। তার এখানেও তো প্রচুর অনিয়ম কালকেই আমরা দেখতে পেলাম। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের কথার ভিত্তিতে পুরোপুরি হবে না। এখানে কেউ যদি অন্যায় করে, হ্যাঁ, বহিষ্কার করেছে মঞ্জুর হাসান মুন্সিকে বা আরো অনেককে, সেটা ঠিক আছে। আপনি দলীয় ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, মানে দলীয় শৃঙ্খলাগত ব্যবস্থা নিতে পারেন, কিন্তু কেউ একজন একটা ফৌজদারি অপরাধ করলে তারেক রহমান বা ডাক্তার শফিকুর রহমান তো তাকে শাস্তি দিতে পারবেন না, তাকে জেলে নিতে পারবেন না। সেই দায়িত্বটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারকে পালন করতে হবে। সরকার যদি সেই জায়গায় প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন না করে, তাহলে তো এই ভায়োলেন্স অবশ্যম্ভাবী। কারণ কিন্তু ধরেন যে আপনি নির্বাচনে তো, বলছেন আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথ ভূমিকা পালন করে বা যেমনটা দেখছেন ভোটের মধ্যে তেমনটাই যদি করে, মানে সরকার যেই দল গঠন করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো মানে অবস্থান আইন শৃঙ্খলা বাহিনীর থাকবে? আমি মনে করি থাকবে। আমি মনে করি থাকবে, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এক ধরনের দিক নির্দেশনাহীনতার ভিতরে রয়েছে, মানে ডিরেকশনলেস। কারণ তারাও এক ধরনের জানে যে একটা একটা সিঙ্কিং বোট থেকে যে কেউ যেদিকে যে কোনো দিকে লাফিয়ে পড়তে চায়। তারাও জানে যে প্রফেসর ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার আর নাই, এই লোক আজকে অমুক কথা বলছে, কালকে তো সে থাকবে না, তার কথা মতো আমি একটা কাজ করব, পরে যদি বিএনপি ক্ষমতায় এসে আমাকে একটা ক্ষতি করে বা জামাত ক্ষমতায় এসে আমাকে একটা বিপদে ফেলে। সেই জন্য এই ধরনের সরকারের কথাবার্তাও খুব একটা শুনতে চায় না, মানে মনোযোগ দিয়ে শোনে না হয়তো, এটা আমার ধারণা বা আমার অভিজ্ঞতা থেকে আমি যা দেখেছি। সেই জায়গা থেকে প্রশাসন যদি, মানে একটা নির্বাচিত সরকার আসার পরে যদি তারা প্রশাসনকে সুন্দরভাবে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে নিশ্চয়ই তাদের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণ জি, অসম্ভব কোনো ব্যাপার হবে বলে আমার কাছে মনে হয় না। অনেকগুলো যদি আছে, দেখা যাক। মানে সেটিও খুব পরের বেশি না না, সময় তা তো অপেক্ষা বটেই, করতে কারণ হবে না। যদি হ্যাঁ, ছাড়া তো, যদি ছাড়া তো কোনো কিছুই নেই। এখন নিশ্চয়ই আমি তো নিশ্চয়ই, কথাই এখনো হচ্ছে জানি না ভবিষ্যৎ সন্ধ্যার নিয়ে সময় আমি একদম। কি দেখবো। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেটাই, এবারে একটু সেই পূর্বাভাসটা জানতে চাই যে কি মনে হয় কে জিতবে। আচ্ছা, সেটা একটু পরেই রাখি, শেষ প্রশ্নের দিকে যাই। সেটা একটু আপনি নানান রকম ভূমিকা, মানে কার কি ভূমিকা, প্রশাসনের ভূমিকা জানতে চাচ্ছিলাম, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, সরকারের ভূমিকা, নানান রকম ভূমিকা আপনি ব্যাখ্যা করলেন। গণমাধ্যমের ভূমিকা কেমন দেখলেন? ওই 18 নির্বাচনের পরে যেমন আপনি বলেছিলেন যে আমরা ভয় পাই, মানে গণমাধ্যম, সংবাদ মাধ্যমগুলো, এখন ভূমিকা কেমন দেখলেন বা দেখছেন?
আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই যে গণমাধ্যমের ভূমিকা আসলে আগে যা ছিল এখনো তাই। গণমাধ্যমের ভিতরে অনেকগুলি আতঙ্ক কাজ করে। এটা যে প্রফেসর ইউনূসের সরকার অথবা শেখ হাসিনার সরকার বা অন্য খালেদা জিয়ার সরকার তাদের উপরে চাপিয়ে দিয়েছে তা না। গণমাধ্যম পরিচালিত হয় মূলত মালিকদের ইচ্ছার ভিত্তিতে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বুঝি যে মালিকরা যেভাবে চান গণমাধ্যম সেইভাবে পরিচালিত হয়। এবং মালিকরা সাধারণত চান না আহ, কোনো সরকারকে, এক্সিস্টিং সরকারকে চটিয়ে কোনো কাজ করতে। কারণ টেলিভিশনের পত্রিকার লাইসেন্স ডিক্লারেশন বাতিল করার জন্য একটা দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়। আর টেলিভিশনের লাইসেন্স বাতিল করার জন্য কিছুই লাগে না, তথ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব একটা চিঠি দিয়ে টেলিভিশনের লাইসেন্স যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। সেই জন্য মালিকরা এক ধরনের আতঙ্কে থাকে যে আমি সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবার কি নাকি বিপদে পড়ি। তারপরে হুম, হচ্ছে বড় জায়গা যেটা, মালিকের এবং সরকারের ইচ্ছার বাইরে বিজ্ঞাপনদাতা একটা বড় ইস্যু। আমার বিজ্ঞাপনদাতা হচ্ছে অমুক কোম্পানি, সে তো অমুক দলের প্রার্থী, আমি তার বিপক্ষে গিয়ে কিভাবে নির্বাচনী ফলাফল বা নির্বাচনের খবর দিব? আমার প্রার্থী যদি হয় কুলা মার্কার, আমি কিভাবে চেয়ার মার্কার পক্ষে যাব? এই না আতঙ্ক তার কাজ মানে কি করে এবং কোনো এই একটি দলের প্রতি বায়াসনেস থাকে না? না না, একটি দলের প্রতি সবসময় বায়াসনেস থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে সরকারের দল, সরকারি দলের প্রতি বায়াসনেস থাকে। সরকার যেভাবে নির্দেশনা দেয় বা সরকার যেরকম চায় বলে গণমাধ্যম মালিকরা বা সম্পাদকরা মনে করেন সেভাবেই গণমাধ্যম পরিচালিত হয়। এবং এর বাইরে গিয়ে যখন কেউ কোনো নিউজ করতে যায় বা কোনো কাজ করতে যায়, তাকে নানা রকম কঠিন পরীক্ষার মধ্য দিয়ে পড়তে হয়, চাকরি হারাতে হয় বা মামলার মুখোমুখি হতে হয়। মানে অনেক ভোগান্তির ভিতর দিয়ে তাকে যেতে হয়। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এবারের আজকের নির্বাচনের গণমাধ্যমের ভূমিকা দেখলাম যে গণমাধ্যমের ভিতরে একটা প্রবণতা আছে যে নির্বাচনটা খুব উৎসব মুখর হচ্ছে, নির্বাচনটা খুব সুন্দর হচ্ছে, এটা দেখানোর একটা প্রবণতা। যেসব কেন্দ্রে ভোটার বেশি সেখানে গিয়ে খুব সবাই মিলে লাইভ করছে, হুম। অনেক লম্বা লাইন। কিন্তু পাশাপাশি আরেকটা 2 মাইল দূরেই আরেকটা কেন্দ্র আছে যেখানে কোনো ভোটারই নেই, সেখানে কিন্তু গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম এরকম একটা পাওয়া যাচ্ছে না। প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন এটা ঈদের চেয়েও বড় ঈদ হচ্ছে, মানে খুব উৎসব, বাংলাদেশের নতুন জন্মদিন হচ্ছে আজকে। আমি জানি না, উনি একবার বললেন 5ই আগস্ট বাংলাদেশের জন্মদিন, আজকে বললেন আরেকবার আজকে বাংলাদেশের জন্মদিন, মাঝখানে যেদিন জুলাই সনদ ঘোষণা করলেন সেদিন বললেন বাংলাদেশের জন্মদিন। আমরা জন্মের পর থেকে জেনে এসেছি 26শে মার্চ বাংলাদেশের জন্মদিন। বাংলাদেশ কতগুলি জন্মদিন পালন করবে সেটা নিয়েও আমার একটু সন্দেহ হচ্ছে। তো এখন যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা ঈদের চেয়েও বড় ঈদ, আজ বাংলাদেশের জন্মদিন, এবং এই কথা উনি অনেক আগের থেকেই বলে আসছেন, নতুন কালের ভিতরে আমরা প্রবেশ করব, সেজন্য গণমাধ্যমও চায় যে একটা বিরাট উৎসব মুখর নির্বাচন হচ্ছে, এটা দেখানোর জন্য, প্রমাণ করার জন্য। কিন্তু উৎসব মুখরতার বাইরেও যে অন্য চিত্র আছে, সেই চিত্রগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বা বাংলাদেশে ফেসবুকে যতটা প্রকটভাবে দেখা যাচ্ছে, মূলধারার গণমাধ্যমে, টেলিভিশনে বা জি। পত্রিকায় কিন্তু সেটা মানে নাই। গণমাধ্যমের তার মানে ভূমিকা হচ্ছে, বদলায় নাই। হ্যাঁ, বদলায় নাই, আমার কাছে জি। পরিষ্কার সেটাই এবারও মনে হয়। একদম শেষে আপনার কাছে কি মনে হয় কে জিতবে, কেমন আসনের ব্যবধান হবে? পূর্বাভাস। আচ্ছা, আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে দুটি বড় দল, বিএনপি এবং আওয়ামী লীগ, অথবা উল্টো করে বললে আওয়ামী লীগ এবং বিএনপি। এখন কি বলে, পারিপার্শ্বিক কারণে, রাজনৈতিক কারণে বা যে কোনো প্রশাসনিক কারণে আওয়ামী লীগ এবারে নির্বাচনে অনুপস্থিত, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তার মানে তো এই না যে আওয়ামী লীগ ধুলায় মিশে গেছে বা মহাশূন্যে মিলিয়ে গেছে, আওয়ামী লীগ তো আছে। জামায়াতে ইসলামী বা জাতীয় পার্টি এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর রাজনৈতিক দল, এরা বাংলাদেশে কোনোদিনও প্রথম সারির বা বড় দল বিরোধ বড় বড় পরিচিত না। ওই যে মির্জা ফখরুল সাহেব কিছুদিন আগে বলেছিলেন যে বড় দুটি দল বলতে ওনারা সবসময় আওয়ামী লীগ বিএনপি কেই বোঝেন। বাংলাদেশের মানুষও তাই বোঝে। এখন বিএনপি নেই, ধরেন গত নির্বাচনে বিএনপি ছিল না, তার মানে জাতীয় পার্টি ছিল, জাতীয় পার্টি তো একটা বড় দল হয়ে যায় নাই। বা এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই, জামাত আছে বলে জামাত একটা বড় দল হয়ে যায়নি। সেই বিবেচনায় জামায়াত একটা ছোট মানের ছোট কিন্তু সেই রাজনৈতিক দল। বিবেচনা আর এখনকার বিবেচনাটা কি এক? মানে তখন জাতীয় পার্টি তখনও একটা সমঝোতা হচ্ছিল, সেটিও আমরা দেখছিলাম জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের হ্যাঁ, সমঝোতা, বা তারা হ্যাঁ, গৃহপালিত বিরোধী দল থেকেছে। জামাতও জোটে থেকেছে কিন্তু এই নির্বাচনের আগ পর্যন্ত যে একদম টান টান দেখা গেল, খুব প্রতিদ্বন্দ্বিতা, খুব পাল্টাপাল্টি একটা দোষারোপ চললো, মানে তার মধ্যে তো একটা হাইপ তৈরি হয়েছে নাকি? এটা এখন হয় কি যে আমার ধারণা যে সোশ্যাল মিডিয়ার হাইপ আর বাস্তবতার হাইপ একটু ডিফারেন্ট। আমি আমি বহু জায়গায় দেখেছি যে জামায়াতের সবগুলো ভোট কেন্দ্রে এজেন্ট দেওয়ার মতো, পোলিং এজেন্ট দেওয়ার মতো লোকই নাই। হুম। আমি যেই এলাকার বড় হয়েছি সেই এলাকাতেও আমি দেখেছি বহু জায়গায় জামাতের এজেন্টই নাই, এজেন্ট দেওয়ার মতো লোকই নাই, এজেন্ট থাকবে কোত্থেকে? তো সেখানে তাদের একটা নির্দিষ্ট ভোট আছে, তাদের ভোটটার সুবিধাটা হচ্ছে যে তাদের যদি ধরেন কথার কথা ওই আসনে 10% ভোট আছে, ওই 10%ই কিন্তু কাস্ট হবে। হুম। বিএনপির হয়তো 30% আছে, সেখানে 15% কাস্ট হবে, অর্ধেক লোক হয়তো ভোট দিতে যাবেই না বা 20% যাবে।
আওয়ামী লীগেরও এরকম 30% থাকলে 15% যাবে, 10% যাবে না। কিন্তু জামায়াতের 10% থাকলে দুই একজন কোনো কারণে হাত পা ভাঙা, অসুস্থ বা হাসপাতালে থাকবে, ওইটা বাদে 10%-এর মধ্যে 10%ই যাবে বা 9.99% যাবে। এটা হচ্ছে জামাতের ডেডিকেশন। সেই জায়গা থেকে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে জামায়াত একটা ভালো সংখ্যক, 91-এ তো তারা সবচেয়ে ভালো ফলাফল করেছিল বাংলাদেশের নির্বাচনে, 16% বোধ হয়, 14 বা 16% ভোট পেয়েছিল। এবার সেরকম একটা ভোটের ফলাফল তারা মনে মনে আশা করে। সোশ্যাল মিডিয়ায় কি বলছে বা ইন্টারভিউতে, মিডিয়ার ইন্টারভিউতে কি বলছে সেটা আমি মনে করি না। কারণ আমার দেখা, আমার জীবনে আমি দেখিনি যে রাজনীতিবিদরা টিভি ক্যামেরার সামনে কখনো সত্যি কথা বলেন। তো তারা টিভি ক্যামেরার সামনে কি বলছেন সেটাকে আমি গোনায় ধরছি না। বাস্তবতা হচ্ছে এই যে তারা যদি আগের সেই 91-এর 14%, 15%, 16% ভোট পান, দে শুড বি হ্যাপি উইথ দ্যাট। এবং আসনের হিসাব যদি আপনি বলেন, জামায়াতের বাংলাদেশের বাস্তবতায় এখন আওয়ামী লীগ নেই, তারপরে বিএনপি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, তাদের একটা অন্য সমর্থন হয়েছে, তরুণ প্রজন্মের একটা নতুন অংশ তাদের নতুন সমর্থক হয়েছে, ছাত্র সংসদের, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন যদি প্রভাবিত করে, সেখানে 16%-এর জায়গায় হয়তো 18%, 19% হতে পারে, কিন্তু সেটা 20% হবে বলে আমার মনে হয় না, এক। আর দ্বিতীয় হচ্ছে যে আসনের হিসেব যদি আপনি বলেন, আমি মনে করি জামাত যদি 50টা আসন পায় তাহলে তারা সর্বোচ্চ ভালো করবে, এটাই তাদের জন্য সবচেয়ে ভালো ফলাফল জি, বলে আমার কাছে মনে জি। হয়। দেখা যাক আপনার পূর্বাভাস আর কতটা সোজা হিসাব তো কতটা মেলে। মানে বিএনপি সরকার গঠন করবে যদি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে এবং সেই ভোটের তথ্য যদি ফলাফলে প্রতিফলিত হয়, তাহলে বিএনপি সরকার গঠন করা খুব সহজ ব্যাপার। জি, জনাব জয় মামুন, অনেক ধন্যবাদ। অনেকটা সময় কথা বললাম। সামনে কথা বলবার মতো আরো ইস্যু তৈরি হলে আবার কথা হবে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ দর্শক।